সনাতন বোধহয় বিশেষ রাজনৈতিক দলটির যা বোঝে আমাদের পুরো সম্পর্কে সেটাকেই ওরা সনাতন বলে আর কি। ওরা কিছুই খুব একটা বোধহয় পড়েছে বলে ওদের কথাবার্তা শুনে মনে হয় না, কিন্তু ওরা যে কোনো কিছুকেই একটু অন্যরকম দৃষ্টিভঙ্গিতে দেখালেই, মানে রামের বদলে রামা করে দিলেই ওদের মনে হয় ওই সনাতন ধর্মে আঘাত। তথাকথিত ব্রাহ্মণ পুরোহিতরা তারা তো অর্থ নেওয়ার জন্য বসে থাকেন। তুমি অর্থ দিলে অত্যন্ত অশুভ দিনও শুভ হয়ে যাবে, তুমি অর্থ দিলে তোমার অশৌচ ইত্যাদি যেগুলো আমরা এমনিতেই মানি না সেগুলো কেটে যাবে, কমে যাবে, সব হবে, দিন রাত হবে, রাত দিন হবে। অ্যাডজাস্টমেন্ট মানে মানিয়ে নেওয়া না, অ্যাডজাস্ট করা মানে তুমি প্রতিকূল পরিবেশের সঙ্গে এবং সেই প্রতিকূল পরিবেশকেও এমনভাবে তুমি তৈরি করবে যে দুজনে ম্যাচ খেয়ে যাও। তোমার এক গালে চড় মারলে তাকে আরেক গালে চড় মারাও অ্যাডজাস্টমেন্ট নয়, চুপ করে মেনে নেওয়া অ্যাডজাস্টমেন্ট নয়, জিজ্ঞেস করা তুমি চড়টা মারলে কেন। ছেলেরাও সিঁদুর ভীষণ পরাতে চায় আর মেয়েরাও ভীষণ সিঁদুর পরতে চায়, এবং সিঁদুর পরানোর সময় মেয়েটি দু চোখ দিয়ে জলের ধারা গড়ে এবং সতীদাহের মতন সিঁদুর পরে সে সেটাকে প্রোফাইল পিকচার করে। ওটা যেন তার একটা গর্বের, একটা আনন্দের জায়গা। পিতৃতন্ত্র হচ্ছে এমন একটা কনসেপ্ট যেটা ছেলে মেয়ে উভয়ের মধ্যেই থাকতে পারে এবং আছে, মেয়েদের মধ্যে আরো সুন্দরভাবে আছে। ক্ষমতার চর্চা, এবং সেটা যদি একটি মেয়েও হয় যে অপরজনকে ডমিনেট করে রাখছে, তাহলে সেও পিতৃতন্ত্রের সমান ধারক ও বাহক। ছেলে মেয়ে বলে কোনো বিষয় নয়। নমস্কার, ভাবনাঘরের নতুন পর্বে চলে এসেছি। হ্যাঁ, আমাকে একটু গম্ভীর শোনাচ্ছে, কারণ আপনারা যে পর্বটা দেখেছেন এর আগে, যে বিয়ে রীতিনীতি এবং রাজনীতি নিয়ে, এবং তারপর আপনাদের মধ্যে হ্যাঁ কিছু উৎসাহ তৈরি হয়েছে, কিন্তু এতই আপনারা 4 অক্ষর এবং মানে সেটা গুণিতকে যতটা যায় আর কি, তার যা ব্যবহার এবং সেটা নিয়ে এতটাই আমরা আনন্দিত হয়েছি, মানে রোহিণী দিয়ে আনন্দিত হয়েছে আরও বিশেষ করে। সেটা নিয়ে ভাবলাম যদি একটা পরের পর্ব করা যায়, সেটা এই পর্বটা, যেখানে আরও আপনাদের সামনে 4 অক্ষর ব্যবহারের সুযোগ উপস্থাপিত করা যায়। আপনারা ভালোভাবে দিন, কিন্তু একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিলে আমাদেরও সুবিধা হয় যে আরও 4 অক্ষর বিভিন্ন দিকে ছড়িয়ে পড়বে, এবং সেই 4 অক্ষর হতে 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 বহু অক্ষর তৈরি হবে। ফলে আমরা যেটা করব, যে আপনারা যেসব কমেন্ট করেছেন সে ভালো ভালো কমেন্টগুলো আমরা পড়ব, এবং আপনারা যেসব ভাবনা বা প্রশ্নগুলো রেখেছেন সেই প্রশ্নগুলো আপনাদের সামনে আসবে, এবং নতুন রকম যে ধরনের নতুন আরও আমরা সেদিন যে ধরনের রীতিনীতি বিয়েতে হয় সেই নিয়ে আলোচনা করেছি, এর বাইরে কিছু আরও রীতিনীতি থাকে, সেই সব রীতিনীতি নিয়েও আমাদের কিছু জিজ্ঞাসা থাকবে রোহিণীদির কাছে, এবং রোহিণীদি সেইগুলো বলবেন। আপনারা আবার খিস্তি দেওয়ার সুযোগ পাবেন। আমরা পর্বে ঢুকি। হ্যাঁ রোহিণীদি, প্রথমেই বলি যে তুমি এসছো আবার খিস্তি শোনার জন্যে, মানে তুমি প্রস্তুত মানসিকভাবে? মানে এই প্রস্তুতি তোমার কত বছরের? বেশ কয়েক বছর হয়ে গেল। সম্প্রতি মালদায় একটি বিয়ে দিতে গেছিলাম, সেখানে ওরা চেয়েছিলেন যে হোমে অনেকটা কাঠ নষ্ট হয়, পরিবেশ দূষিত হয়, যদি তার বদলে প্রদীপ জ্বালা হয়। ঠিক আছে, প্রদীপ জ্বালা হয়েছিল, আমি সেটাই শুধু একটা ছবি দিয়েছিলাম যে প্রদীপটা সাজানো হচ্ছে। আচ্ছা। হ্যাঁ, এবং ওপরে লিখেছিলাম হোমের প্রবল তাপের বদলে স্নিগ্ধ প্রদীপের আলো। কাউকে ছোট করা হচ্ছে না তো, শুধু বর্ণনা দেওয়া হচ্ছে। তো আমার ওই ছবিটা এরকম সুন্দর সুন্দর বর্ণনা এবং কথা সহ প্রায় মানে 470 না কটা শেয়ার হয়ে গেছে। মানুষের কত সময়, এবং তুমি যে ইন্ট্রোটা দিলে আমি খুবই উৎসাহিত হলাম উল্টো দিকে বসে। না মানে সেটা শেয়ার করে তারা কি করছে, মানে তাদের গালাগালি দিচ্ছে, প্রচন্ড গালাগালি, যে এই মহিলা হিন্দু ধর্মের সর্বনাশ করে দিচ্ছে। হিন্দু ধর্ম তো ওই কোনো এক সময়ের রাজ্যপালের মতো প্রতি মুহূর্তেই অপমানিত হয়, প্রতি মুহূর্তেই ভেঙে পড়ে। তো সেই ভেঙে পড়াটা যদি একটি মেয়ের হাতে হয় তাহলে তো আরো মুশকিল হচ্ছে। এবং সেক্ষেত্রে কিন্তু সব রকম রাজনৈতিক ভাবনা থেকেই আক্রমণটা আসছে। একেবারে সাধারণ সত্যি সত্যি যারা ভাবে যে হিন্দু ধর্ম ছাড়ে খাড়ে দিচ্ছে সেই সাধারণ ভাবনা থেকে, রাজনৈতিক দিক দিয়ে যারা ভাবে যে একে এইভাবে আক্রমণ করতেই হবে, যাকে আমরা একদম মানে বুঝতেই পারছো নির্দিষ্ট করে কোন দলকে বলছি,
আবার নির্দিষ্ট করে আরেকটি দল যা উদার বলে পরিচিত, শিক্ষিত বলে পরিচিত, সেখান থেকেও কিন্তু তারাও তার এই বিশেষ ছবিটার ক্ষেত্রে হয়তো বলছি না, কিন্তু আক্রমণের ইতিহাসের মধ্যে তারাও আছে। মানে সেটা তাদের নিজস্ব সুযোগ সুবিধা, কোন সময় আক্রমণ করলে সুবিধে বা একটু ভালো লাগা তৈরি হয়, যে আক্রমণ করে একটু ভালো লাগা। সব ক্ষেত্রেই মূল ভাবনা হচ্ছে কেন্দ্রে একটি মেয়ে আছে, যে মেয়েটি এতদিনের অনেক সব নিয়ম ভাঙছে, সেটাও যেমন তেমন আমরা যারা উদারপন্থী দল হিসেবে পরিচিত, আমরা নিজেদের বিয়ের ক্ষেত্রে বা নিজেদের সঙ্গী নির্বাচন বা একসঙ্গে থাকার সময় হয়তো নিয়মটা ভেঙেছি, কিন্তু আর কাউকে তো প্রভাবিত করতে পারিনি, কিন্তু এই প্রভাবিতও করে ফেলছে। এই প্রভাব করার জায়গাটা থেকে আরো বেশি রাগ, এইটা একটা বড় অসুবিধার জায়গা হচ্ছে। সেইটা মানে সেই শুধু নিজের পরিবর্তনের চর্চা করছে না, পরিবর্তনটাকে ছড়িয়ে দিচ্ছে, এবং তার কথা লোকে গালাগালি দিলেও শুনছে। হ্যাঁ, মানে তোমাকে যাই খিস্তি দিক বা ভালোবাসুক, ইগনোর করার কোনো জায়গাটা থাকছে না মনে হচ্ছে, সেটা একটা চলছে। মানে এইটা নিয়ে একটা আমি কমেন্টগুলো পড়ি, বিভিন্ন কমেন্ট, আমি সবগুলো পড়ছি না, একটা একটা করে পড়ছি, তার মধ্যে বিভিন্ন কথা উঠে আসবে। এখানে প্রথম যে বিষয়টা, একটা কমেন্ট পড়ি তারপর আলোচনায় ঢুকবো, যে হিন্দু শাস্ত্র বিশেষত বিবাহ ভিত্তিক পূজাদি কখনোই বক্তার বক্তব্য অনুযায়ী পিতৃতান্ত্রিক নয়। সংস্কৃত ব্যাকরণ জানা ব্যক্তির সাথে ওনাকে তর্কে বসালেই এই পুজো খেলা বেরিয়ে যাবে। যে বিষয়গুলির কথা উনি বলছেন সেগুলি রীতিনীতি, যার সাথে শাস্ত্রীয় বিবাহ পদ্ধতির কোনো সম্পর্ক নেই। ওনাদের যত ওস্তাদি সনাতনের ওপর। ক্ষমতা থাকলে ওনাকে বলুন কোনো মুসলিম বাড়িতে গিয়ে নিজের যুক্তি মতন বিয়ের অনুষ্ঠান পরিচালনা করতে। যত সব বামপন্থী কামড়িদণ্ডী। প্রথম কথা বলি, যিনি করেছেন কমেন্টটা নিজেই একটু ঘেঁটে আছেন, কারণ একবার বলছেন হিন্দু ধর্ম, একবার বলছেন সনাতন ধর্ম। এটা যে আসলে কোথায়, মানে সনাতনটা কি, মানে আমি না, আমার ছোটবেলায় শুধু একটা সনাতন মাস্টারমশাই বলে একটা মাস্টারমশাই ছিল, যে ভূগোল পড়াতেন এবং বলেছিলেন যে পৃথিবী কমলা লেবুর মতো চ্যাপ্টা। আমার শুধু মনে আছে, মানে এই সনাতন ব্যাপারটা একটু বলো না, তারপর তুমি। সনাতন বোধহয় বিশেষ রাজনৈতিক দলটির যা বোঝে আমাদের পুরো সম্পর্কে, সেটাকেই ওরা সনাতন বলে আর কি। ওরা কিছুই খুব একটা বোধহয় পড়েছে বলে ওদের কথাবার্তা শুনে মনে হয় না, কিন্তু ওরা যে কোনো কিছুকেই একটু অন্যরকম দৃষ্টিভঙ্গিতে দেখালেই, মানে রামের বদলে রামা করে দিলেই ওদের মনে হয় ওই সনাতন ধর্মে আঘাত। হ্যাঁ, তো সেখানে রামের বদলে শ্যাম হয়ে গেলে তো ওদের মারাত্মক, রাটা শ্যায় হয়ে গেল, সব শেষ হয়ে গেল আর কি। তো ভদ্রলোক বা ভদ্রমহিলা, যেই ভদ্রলোক লিখেছেন, নিজেই প্রথম কথা ঘেঁটে আছে, নিজেই ঠিক জানেন না কিন্তু ভারতীয় ধর্ম বা আদর্শ বলতে কি বোঝায়। আর মনুষ্য ধর্ম সম্পর্কে তো কোনো ন্যূনতম জ্ঞান নেই বা রাখার প্রয়োজনও বোধ করেন না। যদি থাকতো তাহলে এটা খুব সহজ কথা, যে আমরা যাই বলি না কেন, এই যাবতীয় শাস্ত্র বলো, মহাকাব্য বলো, পুরাণ বলো, লিখেছে তো বিভিন্ন সময় বিভিন্ন মানুষ। তো মানুষের লেখা কোনো একটা কিছু আমি চাইলে কেন পাল্টাতে পারবো না? আর কে, এমনকি ঈশ্বরও যদি ঈশ্বর বলে কেউ থাকে, সেই বিতর্কে আমি যাচ্ছিও না। যে সময় লিখেছিলেন এই সময়ের ঈশ্বর তো সেটাও চেঞ্জ করার কথা ভাবতে পারেন। আমরা আমাদের পোশাক বদলাচ্ছি, খাদ্যাভ্যাস বদলাচ্ছি, আমাদের ভাষা বদলাচ্ছি, আমাদের জীবনযাপন চর্চা সব বদলাচ্ছি। এই কয়েকটা ক্ষেত্রে এই মানে বজ্র আঁটুনি কেন তাহলে সেখানেও আমরা খানিকটা বদল করতে পারবো না? এখনও যেমন মেয়েদের শাড়ির বদলে অন্য পোশাক পরার ক্ষেত্রে বহু কথা শুনতে হয়, তো ছেলেরা তো ধুতি কবে ছেড়ে দিয়েছে। বিশেষ কয়েকটা দিন বিশেষ সাজগোজের ক্ষেত্রে হয়তো ধুতিটা পরে, তো ছেলেদের তো শুনতে হয় না যে রোজ ধুতি পরে বেরো। মেয়েদের বলা হয় আমরা তো অফিস গেছি শাড়ি পরে, তোর কেন শাড়িতে অসুবিধে হচ্ছে? তা তোমার সময়ের সেই বাবারাও তো ধুতি পরে অফিস কাছারি করেছেন, তাহলে এখনকার ছেলেদের কেন ধুতি পরতে অসুবিধে? তো সব ক্ষেত্রেই যখন বদল আসছে, তার কারণ সবটাই যুগের সঙ্গে সময়ের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তিত হয়, এবং এটাই জীবন। তা না হলে জীবন থাকতো না। সেক্ষেত্রে কোথায় কে বলেছে যেগুলো কোনোদিন পরিবর্তন হবে না? এমনকি সংস্কৃত যে শব্দগুলোর অর্থ বা বৈদিক শব্দগুলোর অর্থ, সেগুলো এক একজন এক এক সময় এক এক রকম করেছেন। আমি সত্যিই সংস্কৃতের মানুষ নই, আমি ব্যাকরণ জানি না, আমি পণ্ডিত, কোনো ক্ষেত্রেই পণ্ডিত নই, কিন্তু আমার একটা জীবন বোধ আছে, আর আমার মনে হয় সেটা পণ্ডিত হওয়ার থেকে একটা উচ্চতর অবস্থা। হ্যাঁ, এবং
সেইখানে যদি ওই শব্দগুলোর পরিবর্তনের, অর্থের পরিবর্তনের কথার জন্য একটা অভিধান হয়ে থাকে, যাস্কে নিরুক্ত, আমার মনে হয় না এই ভদ্রলোক তার নাম শুনেছেন, তো সেইখানে যদি পরিবর্তন থাকে তাহলে অন্য জায়গায় কেন পরিবর্তন হবে না? মানে করা যাবে না ব্যাপারটা কেউ বললে কিছু বলার নেই, তাহলে তুমি তর্ক, স্রেফ একটা মানে আকাট তর্কের মতো করে কথা বলছো। আকাট মূর্খ হলে তবে সে এরকম কথা বলে, কেন যাবে না? এই জায়গাটায় কেউ আসুক না। একটা শব্দরূপ ধাতুরূপ আমি নাই জানতে পারি, কিন্তু একটা বা সেটা কেউ জানলেও কিছুই এসে যায় না। একটা ব্যাকরণ জানলে সে এই সমস্ত ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারবে, তারই বাকি মানে আছে না। এইখানে আর একটা যে প্রশ্নটা ওনার বক্তব্য থেকে উঠে আসছে, এই যে কোনো মানে বিজ্ঞ তার সাথে যদি তর্কে বসানো হয় তোমাকে, তাহলে তুমি কে, সেটাও তো আমি জানতে চাই। হ্যাঁ, কাকে বিজ্ঞ উনি মনে করেন? মানে উনি যদি ধরেই নেন যে সনাতন ধর্মের যারা চর্চাকারী, যারা সনাতন ধর্মকে আরো সামনের দিনে নিয়ে যাবেন, সেই রকম শাস্ত্রজ্ঞ, তো তাদের সাথে যদি বসায়, তো তুমি তো বলছো যে তাদের সাথে বিতর্ক বা তর্ক করার কোনো বিষয় নয় এটা। এবং আর একটা বিষয় যেটা বলছে যে এটা একেবারে সনাতন ধর্ম, সনাতন হিন্দু ধর্মের প্রতি আক্রমণ। মুসলিম যদি কোনো অন্য ধর্মের ক্ষেত্রে যায় তাহলে এই বাড়াবাড়িটা মেনে নেওয়া যাবে না। মেয়ে, মুসলিম পুরুষ এইসব মন্ত্র উচ্চারণ করে বিয়ের কাজে গিয়েছে খ্রিস্টানরাও। আচ্ছা, হ্যাঁ, তো যেহেতু কথাগুলোর মধ্যে আসলে প্রকৃতির কথা এবং দুটি মানুষের ভালোবাসার, বন্ধুত্বের কথা বলা হয়েছে, কোনো ধর্মেই তো এতে আপত্তি থাকার কথা না। এবং সেই জন্যেই ওই কোট আনকোট মুসলিম বা খ্রিস্টান, তাদের মধ্যে যারা বোঝেন, একটা সাহিত্যকে বোঝেন, তাদের কখনোই কোনো আপত্তি হয়নি এই কথাগুলো উচ্চারণ করতে, করেছেন। তো এবার এরা কি ধরনের বলতো, যেই আমি কোনো একটা এমন পোস্ট দিলাম যেখানে একটি মুসলিম মেয়েকে একটি বাঙালি ছেলে বিয়ে করছে, তারা বলবে উল্টোটা করে দেখান তো, এটা তো লাভ জিহাদ একদম। হ্যাঁ, আবার তুমি যদি ঠিক উল্টোটাই করো তাহলে ওরা বলবেন উল্টোটা করে দেখান তো। মানে এদের চাহিদার তো কোনো শেষই নেই। আর এরা জানেনও না, বেসিক্যালি জানেন না বলেই এই ধরনের কথা বলেন। এগুলো কতগুলো কবিতা, আধুনিক কবিতার মতোই সুন্দর, কতগুলো আবারও বলছি নিবিড় প্রেমের কথা বলা আছে, খুব সুন্দর কিছু প্রকৃতির বর্ণনা আছে। এইগুলো বলতে বা প্রয়োজন হলে বাদ দিতে কেন আমার আটকাবে? সেটা আটকানোর তুমি মনে করনি? হ্যাঁ, এবং এই বদল, এবং যারা করতে চাইছে এই এই রীতিতে বা এই প্রথা অনুযায়ী যারা বিয়ে করতে চাইছে, সেটা কোনো রীতি বা প্রথাও নয়। আমি রীতি বা প্রথা বলবেন না। রীতি মানেই তো আমিও তাহলে একটা কিছু ইম্পোজ করে দিলাম। আচ্ছা, হ্যাঁ, এক্ষুনি একটা ফোন এসেছিল, তাদের বিয়ে হবে শ্রীলঙ্কায় পরের বছর। তারা জিজ্ঞেস করলো যে কোনো একটা কাজের সময়, সেটা সপ্তপদী হতে পারে, মালা বদল হতে পারে, মা বাবা যদি পাশে থাকেন অসুবিধে আছে? তার মনে হয়েছে এটা প্রশ্ন করা দরকার। তো মা বাবা থাকলে, মানে আমরা তো চাই মা বাবারা থাকুন, ছেলে এবং মেয়ের উভয়েরই। তো সঙ্গে সঙ্গে হ্যাঁ, বা এই যে যারা বলছেন যে হোমের বদলে যদি আমরা প্রদীপ রাখি, হ্যাঁ, এরকমও হয়েছে একজন মানে একটা বিয়ের ক্ষেত্রে যেখানে মেয়েটির বিচ্ছেদ এখনো আইনতভাবে সম্পূর্ণ হয়নি, তারা দুজন বিয়ে করছে, মেয়েটির একটি ছোট বাচ্চা আছে, দুজনেই এসে বলেছে আমরা চাই বাচ্চাটি যেন নিজেকে এটার বাইরে বলে মনে না করে। এমন কিছু কি করা যায় যে ও আমাদের সঙ্গেই থাকবে? তো সেইখানে মন্ত্রের কিছু কিছু অর্থ, বা যেটা আদৌ বিয়ের মন্ত্রসূচির মধ্যে নেই কিন্তু কথাগুলোই একই রকম রোম্যান্টিক, অর্থগুলো সেরকম ঢোকানো হলো। এবং সেই ছেলে, বাচ্চা 5 বছরের একটি বাচ্চা, সে মনে করলো সে মায়ের সঙ্গে তার নতুন বাবার বিয়ে দিল। আচ্ছা, এবং দারুণ একটা কাজ করলো। এবং ওই যে তার সরল হাসি, সেটার সঙ্গেই বোদ্ধাদের কোনো সম্পর্ক নেই।
আসলে আমরা এখানে যুক্ত হওয়ার বিষয়টার মধ্যে এরকম বিযুক্তির কথা বলছি। এখানে আমি একটা রীতির কথা একটুখানি বলি, যে আমাদের এই প্রচলিত যে বিবাহ রীতিনীতি তার মধ্যে একটা বিষয় রয়েছে যে এটা স্পেসিফিক্যালি ছেলেদের ক্ষেত্রেই রয়েছে, যে ছেলেটি যখন বিয়ে করতে যায় তখন ছেলের মাকে নাকি বিয়ে দেখতে নেই বা বিয়ের অনুষ্ঠানের অংশগ্রহণ করতে নেই, বা কোনো একটা কারণে মায়ের দৃষ্টিতে বোধহয় কোনো রকম সমস্যা থাকে, মা যে তাকে গর্ভে ধারণ করেছে কিন্তু তার উপস্থিতি এখান থেকে একের বাবার ক্ষেত্রে এরকম কোনো নিয়মকানুন থাকে না। এটা কি অন্যরকম এক ধরনের মনস্তত্ত্ব? একটা জিনিস আমার মনে হয় যে ছেলে তো অন্য জায়গায় বিয়ে করতে যায়, বাড়িটাকে সামলাবে, সেই জন্য বোধহয় মাকে রেখে যাওয়া শুরু হয়েছিল। কিন্তু অন আ সিরিয়াস নোট এটার মতো হাস্যকর কিছু নেই। অন্নপ্রাশনের অনুষ্ঠানেও মানে যেটা এই পণ্ডিত ধর্ম অনুসারে করা হয়, সেখানেও একটা সময় মাকে বলা হয় উঠে যেতে। আচ্ছা, হ্যাঁ, ঠিক কোন জায়গাটা আমার মনে নেই, কারণ আমার ছেলের ক্ষেত্রেও সেটা বলা হয়েছিল এবং ন্যাচারালি আমি উঠিনি। কিন্তু মা উঠে যাবে সন্তানকে ছেড়ে কিছুক্ষণের জন্য, এটা কখনো হতে পারে? এবং যদি সেটা কোথাও কোনো নিয়ম থাকে, সেই নিয়মটাকে ফেলে দেওয়াটাই এখনকার রীতি হওয়া উচিত। একদম সেই রীতিটাকে গ্রহণ করো, যে ফেলে দাও সেই রীতি, ওই আগের রীতিটা। তো এই জায়গাটা যদি তুমি না করো, তাহলে তো তুমি ওই পুরনো যে জিনিসটাকে ধরে চলছো, সেটা তো একসময় একদম স্তব্ধ হয়ে যাবে। ওই উদার রাজনৈতিক দলের আরেকটা আমার প্রতি ক্ষোভ হচ্ছে, আমি ওই বিশ্রী বৈদিক রীতিনীতিগুলোকে আসলে গ্লোরিফাই করছি আর এগিয়ে নিয়ে চলেছি। না, আবার তোমাকে কিন্তু উদার রাজনৈতিক দলের প্রতিনিধিও বলছে, সেটা তো উল্টো দিক, আর ওরা উল্টো দিক বলে। আমার বক্তব্য, আমি কিছুই এগিয়ে নিয়ে যাচ্ছি না, আমি দেখার দৃষ্টিটা একটু খুলে দিচ্ছি যে খারাপও আছে ভাই, সেই জন্য এগুলোকে বাদ দিলাম, ভালোও আছে ভাই, এগুলো দেখো। এবার প্রয়োজন যদি বোধ করো, কোনো কিছু একটা মনে হয় যে তোমার এটাও প্রয়োজনের পরিবর্তন, করো না, এগিয়ে এসো না তোমরা নতুন যুগের ছেলেমেয়েরা। এই যেমন কিছু মন্ত্র আছে যেখানে বলতেই হচ্ছে বাংলায়, এই ভাবটা আনতেই হচ্ছে যে মেয়েটি ছেলেটির বাড়ি যাচ্ছে। হ্যাঁ, এরম বাক্যে বলছি না, কিন্তু কোথাও একটা এই অন্তর্নিহিত অর্থ থেকেই যাচ্ছে, পাল্টাও না। কে বারণ করেছে? স্বাগত। তখন ওই 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 অন্তর্নিহিত অর্থ সম্পূর্ণ উঠে যাবে। কিন্তু যতক্ষণ এই সঙ্গের এই মানে অনুপানের সঙ্গে সহপানগুলো সমাজে থেকে যাচ্ছে, ততক্ষণ আমি মন্ত্রে বা কথায় শব্দে যতই বদল ঘটাই না কেন, আসলে তো বদল হচ্ছে না। তো বাকিরা এগিয়ে এসো, যারা হয়তো বলছে যে তুমি মোটেও ততটা বদল করতে পারছো না, আরে যেটুকু করেছি সেটুকু মেনে নাও। হ্যাঁ, একজন তো সব কিছু খারাপও করতে পারে না, ভালোও করতে পারে না। আমি আমার মতন একটা রাস্তা বেছে নিয়েছি, যাতে মনে হয়েছে যে এই জিনিসটাকে যদি একটু এভাবে দেখানো যায়, তাহলে খারাপটাকেও বিসর্জন দিয়ে ভালোটার ভালোত্বটাকেও তুলে এনে নতুন ছেলেমেয়েরা দুটোই দেখার দৃষ্টি অর্জন করবে। এবার তারা ঠিক করুক কোনটাকে বেছে নেবে, কোনটাকে রাখবে। তথাকথিত ব্রাহ্মণ পুরোহিতরা, যে কারণে পুরোহিত শব্দটার আসল অর্থ খুব সুন্দর হলেও আমরা মানে একেবারে ধাক্কা মারা একটা ভয়ানক শব্দ হিসেবে গ্রহণ করে ফেলেছি, তারা তো অর্থ নেওয়ার জন্য বসে থাকেন। তুমি অর্থ দিলে অত্যন্ত অশুভ দিনও শুভ হয়ে যাবে, তুমি অর্থ দিলে তোমার অশৌচ ইত্যাদি যেগুলো আমরা এমনিতেই মানি না, সেগুলো কেটে যাবে, কমে যাবে, সব হবে, দিন রাত হবে, রাত দিন হবে। হীরক রাজার সেই সভার কথা মনে পড়ে যাচ্ছে। তুমি শুধু তাকে তার অর্থটুকু ধরিয়ে দাও, মূল্যটা ধরে দিতে। মানে পুরোহিত বা যারা এই যে সনাতন ধর্মের যারা নিয়ন্ত্রক এবং নিরূপণ করে, তাদেরকে একটা মূল্য ধরে। উদাহরণটা আসলে খুব সুন্দর, তবু আমি এই ক্ষেত্রে বলছি, যখন রানী রাসমণির মন্দিরে পুরোহিত হতে কেউ রাজি হচ্ছিলেন না, তখন রামকৃষ্ণের দাদা তো এসেছিলেন। তো খুব ভালো কাজই করেছিলেন, খুব ভালো কাজ করেছিলেন, কিন্তু কাউকে না কাউকে তো পাওয়াই যায় পাল্টানোর জন্য। তো পাল্টানোর রীতি তো চিরকাল এইভাবে আছে। নেক্সট কমেন্টে যাই। এটা নিয়ে একটা বহুল বিতর্কিত, তুমি সিঁদুরদান নিয়ে বলেছো, এবং সিঁদুরদানের একটা যে শর্টস আছে সেটা দুরন্ত ভাইরাল, প্রায় 5-5.5 লাখ লোক সেটাকে ভিউ করেছে।
প্রচুর খিস্তি বন্যা বয়ে গেছে, তাতে শেষ হয়ে গেল সব, শেষ হয়ে গেল। আহা, একদম। তো সেইটার মধ্যে একটা প্রশ্ন আসছে, আমি ডিটেলে তোমার সাথে কথা বলবো, কিন্তু কমেন্টটা করি যে সিঁদুরদান, কন্যা সম্প্রদান নিয়ে এনাদের মতো নারীবাদীদের আত্মসম্মানে লাগে, কিন্তু ডিভোর্সের পর অ্যালিমনি অথবা মেনটেনেন্স নিতে কোনো আত্মসম্মানে লাগে না। আপনাদের মতো মহিলাদের জন্য অতুল সুভাষের মতো লাখ লাখ ছেলেদের সুইসাইড করতে হয়। এই কমেন্টের সাথে আমি আরেকটা কমেন্ট যোগ করে দিই। এই যে বললো সবই ঠিক আছে, তবে ডিভোর্স হলে শিক্ষিত মহিলারা ভরণ পোষণ চাইবেন না তো? যে যখন দুজনেই দুজনকে সিঁদুর পরাচ্ছে, তাহলে এবার ছেলেরা প্রেগনেন্ট হোক, মেয়েরা ছেলেদের কোথাও একটা দণ্ড প্রবেশ করাক ইত্যাদি, মানে অপোজিট, মানে এই সমস্ত অপোজিটগুলোই যেন হতে হবে। তো আমরা তো অপোজিট ভেবে কাজটা করছি না, আমরা সাম্যের কথা ভেবে বলছি। উল্টো দিকটাই যদি হয় আমরা তো সেটারও বিরোধী। এই যে কথাটা বললে শিক্ষিত মেয়ে খোরপোশ নেবে কি নেবে না, শিক্ষিত হলেও বহু মেয়েকেই চাকরি করতে দেওয়া হয় না। হ্যাঁ, ওই বর চাকরি করতে দেয় বলে উদার, চাকরি করতে দেয় না, এই যে বাক্যগুলো তো এসেই যায়। তো বহু মেয়েই চাকরি ছাড়তেও বাধ্য হয় তারপরে সে যখন অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। হ্যাঁ, তো সেই যে শিক্ষিত মেয়েটি, সে যদি কোনো চাকরি না করে, তার যদি কোনো রোজগার না থাকে, চাকরি করতে তাকে দেওয়া হয়নি বা ছাড়িয়ে নেওয়া হয়েছে, সে তার সন্তানকে নিয়ে কোথায় যাবে? সে তো তোমার কাছে এসেছে, তুমি তার কাছে গিয়ে নেই। এবার অবশ্যই আমি বলবো, কোনো শিক্ষিত মহিলা যে উপার্জন করে সে যেন এটা থেকে বেরোয়, নিশ্চয়ই বলবো। হ্যাঁ, কারণ যতদিন মেয়েরা এইভাবে নির্ভরশীল থাকবে ততদিন পর্যন্ত এই প্রশ্নগুলো আসতেই থাকবে। কিন্তু মেয়েরা নির্ভরশীল হতে পারছে না কেন? এমনকি মেয়েরা যখন চাকরি পায়, বহু ছেলের মন্তব্য শুনতে হয়, ছেলেগুলো সর্বনাশ করে দিবি। একদম। হ্যাঁ, তুই একটা চাকরি না পেলে তোর বদলে ওই ছেলেটা চাকরি পেতে পারত। তাহলে এই কথাগুলো বন্ধ হোক, এই সমস্ত কথা বন্ধ হোক। আর আরও একটা কথা হচ্ছে, ছেলেরাও প্রতিদিন সংসারের কাজ করবে তো? গর্ভ ধারণ করতে না পারুক, ন্যাপি পাল্টাবে তো, পায়খানা পরিষ্কার করবে তো, রাতের পর রাত জাগবে তো, রান্না বান্না করবে তো, বাজার করে আনবে তো, দুজনেই ফিরে এলে ছেলেটি চা করে বউকে দেবে তো। হাস্যকর কথা এগুলো, যে মেয়েটি খোরপোশ কি করে চাইতে পারে। তুমি কি করছো দেখো না, তুমি এবং কি করছো না সেটাও দেখো না। তুমি তো বিয়ে করে বিন্দাস হয়ে গেলে, তোমার সমস্ত শখ, তোমার সমস্ত পরিপার্শ্ব ইনট্যাক্ট রইল, কোথাও কিছু পাল্টাতে হচ্ছে না, সমস্ত পরিবর্তন কিন্তু মেয়েটির। সে খোরপোশ চাইলেই শুধু দোষ? তো পাল্টাতে হতো তো আগে এই জায়গাগুলোও হবে, উল্টোটা হোক। এবং চাকরির ক্ষেত্রে আরও একটা বিষয়, সেটা হচ্ছে যে একটি ছেলে একটি মেয়ে দুজনেই চাকরি করে, যদি কর্মসূত্রে একটি ছেলেকে বাইরে যেতে হয়, মেয়েটিকেই চাকরি ছেড়ে তার সঙ্গে যেতে হচ্ছে। একদম, সব সর্বরকম। যদি যেতে নাও হয় তাহলে সে একটু রাত করে ফিরলে সেই মেয়েটিকে নিয়ে কথা হচ্ছে। একদিন আচানক সিনেমাটা তো কতদিন আগে, একই তো গল্প। এখন আর অচানক নয়, মোবাইল আছে কিন্তু জানিয়ে দিতে পারছি, তাও তাকে বিশ্বাস করছে না কেউ, যে তার কেন এত দেরি হচ্ছে ফিরতে। একদিন হতে পারে, 2 দিন 3 দিন। আর ছেলেটির হলে প্রচুর কাজ, বেচারি এত প্রেশার, কি করবে, একটু সামনে নাও। এই দৃষ্টিভঙ্গিগুলো পাল্টাক, মেয়েরাও খোরপোশ নেওয়া বন্ধ করে দেবে। আর একটা বিষয়, ও যেটা বলছিল, চাকরি করতে ছেলে চলে যাচ্ছে, সাথে সাথে বধূও চলে যাচ্ছে, আর মেয়েটিও চলে যাচ্ছে তার সাথে। এই যে এইখান থেকে যে রীতি, যে বিয়ে করার পর একটা মেয়েকে আসতে হচ্ছে তার শ্বশুর বাড়িতে, এবং শ্বশুর বাড়িতে এসে শুধু থাকা নয়, শ্বশুর বাড়ির যা আদব কায়দা, রীতি নীতি পদ্ধতি সবটা মানিয়ে নিতে হচ্ছে। এই যে পুরো বিষয়টা, এই বিষয়টাকে তুমি কিভাবে দেখো? এটা তো এতদিন ধরে চলে আসছে, এবং এটা চলে আসছে কেন? মানে সেই কি সন্তান উৎপাদনের যে তুমি কথাটা বলো বারবার, যেখান থেকে একটা গর্ভকে তুমি আর কি ভাড়া নিয়ে আসছো, সে থাকছে আমাদের বংশের, সে গর্ভধারণ করবে, এই উদ্দেশ্য নিয়ে আসছে। সেখানে তো এমনটা হতে পারে এই সমাজে এসে, যে যারা বিয়ে করলো তারা একটা নতুন সেটআপে চলে গেল, নতুন ভাবে তারা একটা নিজস্ব
একটা সংসার পাতলো যদি সেই অর্থে বলা হয়, তাহলে এই বদলটাও আসছে না, অথচ একটা মেয়ের ওপর যাবতীয় দায় দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে। এখানে আমি একটু অ্যাড করছি তোকে, যে আরও একটা বিষয় ওর কথার প্রসঙ্গে বলছি, সেটা হচ্ছে যে একেবারে কোডিফাই করে দেওয়া হয় ছোটবেলা থেকে, যে এই আমি শব্দটাতে খুব বিরক্ত হই, আমরা নারী আমরা পারি। হ্যাঁ, মানে আমি ভীষণ নিতে পারি না, কারণ আমি পারি না বলে আমার পারিনার লিস্ট এত বড়। তো এই যে গ্লোরিফাই করে দেওয়া হচ্ছে, সারাক্ষণ যদি তোমায় গ্লোরিফিকেশনের মধ্যে রাখা হয়, তুমিই তো পারবে। একটি ছেলে পারে নাকি অ্যাডজাস্টমেন্ট করতে? একটি ছেলে পারে নাকি আরেকজনের জীবনে গিয়ে নিজের জীবনকে হঠাৎ করে ছেড়ে দিয়ে নতুন জীবনকে নিজের করে নিতে? একটি মেয়েই পারে। তাই একটি মেয়ে, মানে সংসারটা তো সবসময় রমণীর গুণেই সুখী হতে হবে। এই যে একটা দিক, এই যে একটা অদ্ভুত সামাজিক নির্মাণ প্রেশার, যে তুমি অত্যন্ত ভালো, তুমি সব স্যাক্রিফাইস করে ফেলতে পারো, তুমি সব কিছু নিয়ে নিতে পারো, সব নতুনের সাথে তুমিই মানিয়ে নিতে পারো, কারণ তুমি একটি নারী। এই নারীত্বকে শুধুমাত্র ডিমিন করা হয় না, এত ওভার গ্লোরিফাইড করা হয়, যার চাপে পড়ে যায় মেয়েরা। কিভাবে দেখছো, কিভাবে বলো? আমি সবকিছুর মধ্যে একটা শব্দ নিচ্ছি, অ্যাডজাস্টমেন্ট। যেটা বললে, আমাদের ক্লাসে অ্যাডজাস্টমেন্ট পড়াতে হয়। আমি জিজ্ঞেস করি মেয়েদের, অ্যাডজাস্টমেন্ট মানে কি? মানিয়ে নেওয়া। অ্যাডজাস্টমেন্ট মানে মানিয়ে নেওয়া না। অ্যাডজাস্ট করা মানে তুমি প্রতিকূল পরিবেশের সঙ্গে এবং সেই প্রতিকূল পরিবেশকেও এমনভাবে তুমি তৈরি করবে যে দুজনে ম্যাচ খেয়ে যাও। তোমার এক গালে চড় মারলে তাকে আরেক গালে চড় মারাও অ্যাডজাস্টমেন্ট নয়, চুপ করে মেনে নেওয়াও অ্যাডজাস্টমেন্ট নয়। জিজ্ঞেস করা তুমি চড়টা মারলে কেন? তুমি চড় মারতে পারো না একজনকে, কোনো কারণেই পারো না। এবার যদি কারণ থাকেও তাহলে সেটা বোঝানো, তুমি চড় মারতে পারো না, কি করতে পারো তুমি বলতে পারো, বোঝাতে পারো, সেইটাও পরস্পরকে তৈরি করাটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। তো আমরা তো অ্যাডজাস্টমেন্টের মানেটাই ভুল জানি। আমরা জানি অ্যাডজাস্টমেন্ট মানে মেনে নেওয়া, এবং সবসময় মেয়েদের এই শব্দটা শুনতেই হয়, অ্যাডজাস্ট করে নাও, এটা খানিকটা অ্যাডজাস্ট করে নে, এইটুকু অ্যাডজাস্ট করতে পারছিস না। এই শব্দটা শুনতে শুনতে শব্দটার অর্থ পাল্টে গেছে, ব্যাপক অর্থ থেকে সংকীর্ণ অর্থ হয়ে গেছে, কম্প্রোমাইজ হয়ে গেছে, অ্যাডজাস্টমেন্ট কোথাও কম্প্রোমাইজ হয়ে গেছে একদম। অথচ অ্যাডজাস্টমেন্ট মানে তা নয়, অথচ তুমিও সেই কথাটা ব্যবহার করলে। হ্যাঁ, তো সেই জন্য আমরা বলি, আমরা তো শব্দের অর্থগুলোকেও সমাজ পাল্টে দিচ্ছে। আর গ্লোরিফিকেশন হচ্ছে, কারণ গ্লোরিফিকেশনটা মেয়েরা একটা খড়কুটোর মতো অনেক সময় আঁকড়ে নিয়ে ওটাকেও ভালোবাসতে শিখে গেছে, যে অন্তত পক্ষে ছেলেদের কাছে আমরা এটা শুনছি এরম করলে যে আমরা দারুণ স্ত্রী, দারুণ মা, তাই দিয়ে যে শেষ অবধি কিছুই থাকে না, ডলস হাউস পড়লে তো বোঝাই যায়। হ্যাঁ, তো এরকম একটা স্পষ্ট রাজনীতি রয়েছে একেবারেই। তুমি এইভাবে গ্লোরিফাই করলে তো ধর্ষণ হতোই না, যদি তুমি এতটুকু এতে আন্তরিক হতে। তাতে মেয়েদের উপর যত প্রেশারই পড়ুক, তুমি যদি এটা আন্তরিক হতে, তাহলে একটি ধর্ষণ, একটিও অ্যাবিউজের ঘটনা শিশুদের আমরা নারায়ণ বলি, এবং ছেলে শিশুদের অ্যাবিউজ বেশি হতে হয় মেয়েদের তুলনায়, তো এগুলো তো ঘটতোই না। তার মানে এই পুরোটাই তো একটা তোমার ওপর চাপিয়ে দেওয়া এমন আলো, যাতে তোমার অন্ধকারগুলো আর বাইরে দেখা না যায়, এমনকি তুমিও দেখতে না পাও। তোমার চোখ এমন ধাঁধিয়ে গেল, সিঁদুর পরে তোমার মনে হতে লাগলো, এরকম অনেক বিখ্যাত মেয়েরা আমার সামনে এরকম উক্তি করেছেন যে সিঁদুর পরলে আমার নিজেকে কিরম দেবী দেবী মনে হয়। আমি সিঁদুর নিয়ে একটা পড়বো কমেন্ট। হ্যাঁ, কিন্তু এই যে কথাটা বলছি, যে মানে এই আলোটা এত বেশি, চোখ ধাঁধানোটা এত বেশি, যে তার তলার অন্ধকারটা অনেকেই দেখতে পায় না, এমনকি মেয়েরা নিজেরাও দেখতে পায় না, এবং পিতৃতান্ত্রিক মানসিকতাকে, এই দেবীত্বের মোহে আমরা আর মানুষ হয়ে উঠতে পারি না। এবং বিতর্কিত যে জায়গাটা, সব থেকে বেশি যে বিতর্কিত কমেন্টগুলো এসছে, সেটা সিঁদুরদানের যে শর্টসটা গেছে সেই ক্লিপটা থেকে এসেছে। জানি না কেন সিঁদুরদান নিয়ে কি অসুবিধে বা কি সুবিধে। ছেলেদের আর মেয়েদের দুজনেরই তো অদ্ভুত একটা আনন্দ। ছেলেরাও সিঁদুর ভীষণ পরাতে চায়, আর মেয়েরাও ভীষণ সিঁদুর পরতে চায়, এবং সিঁদুর পরানোর সময় মেয়েটি দু চোখ দিয়ে জলের ধারা গড়ে, এবং সতীদাহের মতন সিঁদুর পরে সে সেটাকে প্রোফাইল পিকচার করে। ওটা যেন তার একটা গর্বের, একটা আনন্দের জায়গা, এবং এটা যে আদৌ গর্ব নয়, এটা যে আনন্দ নয়, লজ্জাও নয়, কিন্তু এটা একটা অন্যায়। এই স্পষ্ট চোখে দেখাটাই ওই চোখ ধাঁধানো যে আলোটা বলছিলাম তাতে ঢাকা পড়ে। দেখো, সিঁদুরদান নিয়ে কয়েকটা বিষয়, কয়েকটা মানে দুই পক্ষেরই মতামত আছে। এক পক্ষের মতামত আছে, যেটা আমি পড়ছি, যে ম্যাম, মানে
এখানে অদ্ভুত একটা, হাসতেও পারো। ম্যাম, ওয়াইফ তার হাজব্যান্ডের শক্তি ব্র্যাকেটে ইমিউনিটি পাওয়ার হয়, হাজব্যান্ড তার ওয়াইফের শিব হয়, সিঁদুর হাজব্যান্ডের ব্লাড হয় ইন হিন্দুইজম ব্র্যাকেটে, ওয়াইফ এইভাবে হাজব্যান্ডের ইমিউনিটি বুস্টার ইন ব্র্যাকেটে হিন্দুইজম হয়ে যায়। এবার সিঁদুর পরা না পরা ব্যক্তিগত ব্যাপার, তুমি কোন ধর্ম ধারণ করবে তাতে তোমার ব্যাপার, অধর্ম না হলেই হলো, অনেক ভালো থাকুন। শেষে এটা বলেছে আমাকে যে তাহলে ধরে ধরে ছোট ছোট বাচ্চা ছেলেদের বিয়ে দেওয়া হোক আর কমপ্লেনের বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হোক, কারণ সিঁদুর পরলে না মানে এটা এত সহজে বললো না, মানে একটু এত ইমিউনিটি বুস্টার বলেছে। এবং এই যে সিঁদুর পড়া নিয়ে অনেকেই বলে, শক্তিবর্ধকটা অনেকেই বলে যে এই জায়গাটাতে সেই গ্ল্যান্ড থাকে যাতে চাপ পড়লে, মানে তাতে সিঁদুরের মধ্যে পাড়া থাকে, এইখানে সিঁদুরটা পড়লে সূর্যের আলোয় সেই পাড়াটা চমকিত হয় এবং তোমার ইনার স্ট্রেংথ বেড়ে যায়, যেটা দিয়ে তুমি তোমার স্বামী এবং তার পরিবারেরও রক্ষাকর্ত্রী হয়ে যাও আর কি, বা শুভ হয় তোমার স্বামীর। খুব ভালো কথা। তাহলে স্বামী কি স্ত্রী শুভ হোক চায় না? এটা নিয়ে উঠে এসছে যে তাহলে তো এই যে বিবাহ চিহ্ন একজন নারীকেই বহন করতে হচ্ছে, সেটা পুরুষও বহন করুক কোন রকম ভাবে, যে বিবাহিত আমি ভাই সাথে সাথে আমিও সিঁদুর পড়ছি বা অন্য রকম কিছু একটা পড়ে থাকতে পারে। ইমিউনিটি মানে সিঁদুরের নিজস্ব যদি কোনো ক্ষমতা থাকে, যদি সেটা মেনে নিই যে অমুক বিশেষ জায়গায় পড়লে, অমুক ক্ষণে পড়লে বা অমুক দিনের সময় সেটাতে একটা বিশেষ শক্তি আসে যাতে অন্যের ভালো হয়, আমি তর্কের খাতিরে মেনে নিলাম, কোনো বিজ্ঞান টিজ্ঞানের ধারে কাছে গেলাম না, তাহলে ছেলেটি বা সেটা কেন করছে না তার স্ত্রীর জন্য? আচ্ছা, বা নিজের জন্যও। তার কারণ আমি নারী, আমি পারি না, মানে আমি আমার ভালোটা দেখে নেব। ছেলেটি কেন করছে না? ছেলেটি করছে না, ছেলেটি কারণ জানা আছে তো আমি নারী, আমি পারি না। ছেলেটি তাহলে মেয়েটিকে ওই যে সেই কোন একটা প্রেসার কুকার বলতো না যে তোমার স্ত্রী যদি প্রেসার কুকারের বিজ্ঞাপনে স্ত্রীকে ভালোবাসলে হকিং স্কিনে দাও, তা তোমার স্ত্রীকে ভালোবাসলে তুমিও সিঁদুর পরো না। আচ্ছা, সেটা বলছো আর কি? হ্যাঁ বলছি, হ্যাঁ, কিন্তু সিঁথির মাঝখানে প্রতিদিন পড়তে হবে। এবার এইটা নিয়ে একটা প্রশ্ন এসেছে, যে প্রশ্নটা হচ্ছে যে এই যে মানে একজন স্বামী, সে তার মাথায়, আমি পড়ছি না কমেন্টটা, কিন্তু কমেন্টের ভাবনাটা এটাই যে সেইখানে যে সিঁদুর পরিয়ে দিচ্ছে বিয়ের সময়, সে যদি মারা যায় তাহলে একমাত্র তারই আছে এই সিঁদুর মুছে দেওয়ার অধিকার, এছাড়া তো কেউ থাকতে পারে না আর কি। তাহলে একটা নারীকে, উনি খুব পজিটিভলি বলেছেন, তাহলে একটা নারীকে কেন এই বিবাহ চিহ্ন বহন করতে হবে, যখন আমি যে সেই ভালোবাসার মানুষের জন্যেই সিঁদুর পরেছি, তার জন্যেই এই সিঁদুরকে আমি এতদিন ধরে বহন করে চলেছি, তো তখন সে নেয়, সে যখন আমাকে বারণ করেনি, তাহলে আমি বাকিদের কথা শুনে এটা করব কেন? এইটা একটা বিষয়, মানে সেটা নিয়ে কিন্তু এখানে পজিটিভ কমেন্ট বলা হয়েছে এবং সেখানে বলেওছে কিছু মানুষ বিতর্কে, আমি দেখছিলাম সেই থ্রেড কমেন্টে, যে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, কারণ মেয়েদেরকে ওইভাবেই দেখা হয় যে ওরা একটা আসবে, সেটা একটা ভোগ্য বস্তু, ভোগ্য পণ্য হিসেবেই দেখা হয়। সুতরাং তার এটা যে আমার অধিকারের একজন বস্তু, যে অধিকৃত একজন বস্তু, মানে বিয়ে করার পর আমি তাকে অধিকার করলাম, এই যে বিষয়টা, এটার সাথেও কি সিঁদুরদানের একটা বড় সম্পর্ক আছে? হ্যাঁ অবশ্যই। মানে কন্যা সম্প্রদানটা যদি এগ্রিমেন্ট হয়, সিঁদুর পরানোটা তার সিল। কন্যা সম্প্রদানে ওই যে অদ্ভুতভাবে গোত্রান্তর হচ্ছে, যার কোনো মানেই নেই, তুমি তার মা বাবার যে জিন কোনোদিনই তো মুছে ফেলতে পারবে না, ওই মুখে বললেই হলো যে গোত্রান্তর হয়ে গেল। গোত্রান্তর বিষয়টা কি? ওই যে মানে এ আর তোমাদের রইলো না, আমাদের হয়ে গেল, আমাদের এই গোত্রের হয়ে গেল, এটা তো মুখেই বলা, আসলে তো কোনো চেঞ্জ হয় না। কিন্তু গোত্রান্তরের অনেক সুবিধে আছে। মেয়েটিকে তো নিজের মতন করে নেওয়া গেল, তার সন্তানকে তার বংশের করা গেল, মেয়েটির মা বাবার মৃত্যু হলে বা কোনো কিছু হলে মেয়েটির আর কোনো শোকের অধিকারও প্রায় থাকছে না। হ্যাঁ, থাকলেও সেটা কতদিন এসে শোক পালন করবে সেটাও সমাজ ঠিক করে দেবে। হ্যাঁ, তো এই সমস্ত রকমের যে সুবিধা হয়, তো আমি সেই জিনিসটা যদি হাস্যকর বলে আমরা কেউ বুঝে থাকি, হ্যাঁ, তাহলে তো তার সিলটাকে ভেঙে ফেলে দেওয়া উচিত। মানে আমি তো বলবো কন্যা সম্প্রদানের ওই অংশটার থেকেও সিঁদুরদানটা আরও মারাত্মক, কারণ সেটাকে তুমি সারা জীবন বহন করে নিয়ে যাচ্ছ তোমার বাহ্যিক সাজসজ্জায়, এবং ওইটা দেখে একজন তোমাকে বুঝতে পারছে যে এ বিবাহিতা, অথবা এর বিয়ে হয়নি, মেয়েদের ক্ষেত্রে আবার বিয়ে হয় না, ছেলেরা বিয়ে করে না, মেয়েদের ক্ষেত্রে বিয়ে হয় না, অথবা ডিভোর্সি বা বিধবা। আচ্ছা, সেটা একটা বুঝে নেওয়ার উপায়, বুঝে নেওয়ার উপায় তো
মানে মেয়েটি কারোর অধিকৃত না অধিকৃত নয়। সিঁদুর পড়তে না চাওয়ার ক্ষেত্রে অনেক কমেন্ট এরম আসে যে আমরা আসলে সকল পুরুষের সঙ্গে শুতে চাই বলে আর সিঁদুর পড়তে চাই না। বাবা, হ্যাঁ মানে এইভাবে, হ্যাঁ, আর বিয়ে হলে যেন অন্য পুরুষের সঙ্গে শোয়া যায় না, মানে এই ধারণাটাও খুব মজাদার। হ্যাঁ, আচ্ছা, আমি চাইলে তো কে আমাকে আটকাবে, যদি আমি চাই তার সঙ্গে সিঁদুরের কি সম্পর্ক? আর তাই যদি ভেবে থাকো তাহলে আসলে যুগ যুগ ধরে ছেলেরা সেই কারণেই কোনো চিহ্ন বহন করে না, সেটাও মেনে নিচ্ছ ঘুরিয়ে তাহলে। আচ্ছা, হ্যাঁ, সেই ধরনের কমেন্ট উঠে এসছে, মানে তুমি মেনে নিচ্ছ ঘুরিয়ে যে একটি মেয়ে চিহ্ন বহন করতে চাইছে না মানে সে আসলে বহুগামী হতে চায়। তার মানে তো এই ইচ্ছেটা চিরকাল ছেলেরা দেখে এসছে এবং মানে প্রবলভাবে সানন্দ, এবং সমাজ সেটা মেনে নিয়েছে এবং তাদের বহুগামিতা মান্যতা পাচ্ছে। তুমি এটা বললে তোমাকে উল্টোটাও তো মানতে হবে। এটা তো একটা অদ্ভুত বিষয় থেকে আসছে। আর একটা এইখান থেকে একটা আমার প্রশ্ন জেগে মনে হয়েছে যে ধরনের প্রগতিশীল এই ধরনের সমাজের যারা মেয়ে, তারা তো আগে থেকেই জানে যে কিভাবে এই রীতিনীতির মধ্যে দিয়ে যেতে হয়। বিবাহ নামক প্রতিষ্ঠানের যে রীতিনীতি, সেটা বিয়ে করতে গেলে এটা করতে হয়, এটার মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু তা সত্ত্বেও এবং শিক্ষিত প্রগতিশীল জানার পরেও তারা সেই রীতির মধ্যে দিয়ে যান, বিয়েটা করেন। এবং কেন করেন সেটা আমি জানবো। এবং আমার কি মনে হচ্ছে যে এটা কি তাদের দ্বিচারিতা, জেনে বুঝেও এই ধরনের প্রতিষ্ঠানের মধ্যে থাকা। যারা জানছে না, যারা বুঝছে না, সেটা আলাদা বিষয়, কিন্তু যারা জেনেও করছেন তাদের মধ্যে কি এই দ্বিচারিতা আছে? এটা একটা প্রশ্ন। আর একটা যে প্রশ্ন আছে যে এইরকম অনেক মানুষ আছে, সিঁদুর নিয়ে যে বিষয়টা আসছে, তারা সবটাই করেন কিন্তু চুলের অনেকটা ভেতরে, অনেকটা কোনায় ভাঁজে একটা ছোট্ট সিঁদুরটা পড়েন। এটাও তো একটা অদ্ভুত রকমের বিষয়। মানে আমি প্রগতিশীল, আমি সব ধরনের কথা বলছি। ভয় সমাজেরও ভয়, মূলত সমাজের প্রেশারেরই ভয়। একটা রীতি গড়ে ওঠে তো অনেকগুলো কারণেই, সেই কারণগুলো আর কেউ মনে রাখে না, কিন্তু ভয়টাকে মনে রাখে। আমাদের ভক্তিও তো আসে ভয় থেকে। একদমই। আমি যাই করি না কেন অন্য সময়, ওই বিশেষ সময় যদি ওই কাজগুলো না করি, যদি আমার পরিবারের, সে যে পরিবারই হোক, কারুর অকল্যাণ হয়, লোকে যদি বলে তুমি ওইটা পালন করনি বলেই এটা হয়েছে, এই ভয়টা থেকে বেরোনো খুব শক্ত। এবং এতটা সামাজিক চাপ তার উপর থাকে। কিন্তু অবশ্যই দ্বিচারিতা, কারণ তুমি তোমার ভয়টা কাটাতে পারছো না, তাহলে সেটা অ্যাটলিস্ট ফেস করো বা স্বীকার করো যে আমি এটা ভয় করছি, কোনো ভালোবাসা, কোনো অন্য কিচ্ছু নেই এর মধ্যে, কোনো যুক্তি দিয়েও খণ্ডন করা যায় না। না, কিন্তু মজা হচ্ছে যে আবারও আমি ওই উদারপন্থী একজন, যিনি ভারতীয় সংস্কৃতির নিন্দা করে খুবই তার খ্যাতি লাভ করেছিলেন একটা সময়। মজার কথা, আমি এখানে নাম করতে চাইছি না, আশা করি সবাই বুঝতেই পারবেন। লেখার জগতেই তিনি বিখ্যাত ছিলেন। তিনি, শুনেছি, তার শ্বশুরবাড়ি যখন যেতেন, তার শ্বশুরমশাই পছন্দ করতেন বলে তিনি সেই সময়টায় সিঁদুর এবং শাঁখা পলা পরে যেতেন এবং ঘোমটা দিয়ে থাকতেন, এবং তার স্বামীর ব্রাহ্মণ পদবি ব্যবহার করতেন। আমার বক্তব্য, তুমি যদি এতই মানে বামনাইকে ঘৃণা করো, কেন তুমি সেই পদবি বহন করবে? কেন তুমি নিজের পদবি বহন করবে না, বা কোনো পদবি বহন করা থেকে বিরত থাকবে? এবং শ্বশুরমশাইকে খুশি করার জন্যই বা কেন সিঁদুর পরবে? মেয়েরা তো আলটিমেটলি কাউকে না কাউকে খুশি করার জন্যই সিঁদুরটা পড়ছে। এবং আরেকটা জিনিস বলছি, সিঁদুর এবং গয়নাকাটি দুটোই একরকমের শৃঙ্গার, এবং মেয়েদের, আমি ওই শব্দটাই ব্যবহার করি, ওটার বাংলা এক্ষুনি পাচ্ছি না, খুব সেক্সি দেখায় এই। এবং লাল পাড় শাড়ি, সিঁদুর, এই জিনিসগুলো কিন্তু যৌন উত্তেজনাকে বাড়ায়। আচ্ছা, হ্যাঁ, ওই যে সিঁদুরটা ঘষে গেছে, আচ্ছা, ওই যে আকর্ষণীয় দেখতে লাগছে, হ্যাঁ, এবং কোথাও একটা ভেবে দেখো, কোথাও একটা ধর্ষণের ভাব লুকিয়েই আছে ভেতরে। অনাবৃত করছি, তুমি লজ্জা পাচ্ছ, আমি আরো অনাবৃত করছি একটু একটু করে। এটা পুরুষের একটা আনন্দ। এবং ওই যে প্রতিদিন ছেলেটির নাম করে মাথায় সিঁদুরটি পড়ছে, এই যে অধিকার বোধটা একটা তৃপ্ত হওয়া, একদম, যে ও আমার। কিন্তু কথা হচ্ছে, মেয়েরাও সেই অধিকার বোধকে তৃপ্ত করছে। হ্যাঁ, মেয়েদেরকে তো বুঝতে হবে যে আমি কিরকম ভালোবাসার মানুষ চাই, যে এমনিতে আমার হাতটা শক্ত করে যে কোনো সময় ধরে থাকবে এরম একজন, না যে শুধু
আমাকে এমন একটা দৃষ্টিতে দেখবে যে তুমি আমার অধিকারে আছো, বাইরে পা বাড়ালে বিপদ, যতক্ষণ আমার এখতিয়ারে আছো আমি তোমার ভালো চাইবো। আমি ভালো ছেলেদের কথাই বলছি, খারাপদের কথাতে যাচ্ছিই না। কিন্তু বহু ভালো কোট আনকোট ভালো ছেলে এটা মনে করে এটা তার অধিকারের মধ্যে পড়ে যে তার স্ত্রী যতক্ষণ তার হয়ে আছে ততক্ষণ এবং তার পছন্দ মতো কাজ করছে ততক্ষণ সে স্ত্রীকে ভালোবাসবে, তার বাইরে গেলে সে ভালোবাসার মধ্যে থাকছে না। ওই ডলস হাউস সবসময় অধিকাংশ ক্ষেত্রেই মেয়েদের সংসার ওই পুতুলের বা তাসের ঘর, যে কোনো সময় ভেঙে যেতে পারে। এটা এই আগেও তুমি যে প্রশ্নটা কথা বলেছো এই নিয়ে, যে এই যে কে বলেছেন পিতৃতান্ত্রিক ব্যাপার মাতৃতান্ত্রিক সমাজে কি বিবাহ বিষয়টা ছিল না, এ সমস্ত আজে বাজে কথা ফালতু কথা আপনারা ক্যামেরার সামনে কেন বলেন, এটা বলেছে। মাতৃতান্ত্রিক সমাজে কোথায় বিবাহ প্রথা ছিল? হ্যাঁ, এবং পিতৃতন্ত্র বা পুরুষতন্ত্র নিয়ে একটু বলো, মানে এইটা নিয়ে অনেকের কাছে সমান করে দেওয়া হয়। পিতৃতন্ত্র হচ্ছে এমন একটা কনসেপ্ট যেটা ছেলে মেয়ে উভয়ের মধ্যেই থাকতে পারে এবং আছে, মেয়েদের মধ্যে আরো সুন্দরভাবে আছে, ক্ষমতার চর্চা এবং সেটা যদি একটি মেয়েও হয় যে অপরজনকে ডমিনেট করে রাখছে তাহলে সেও পিতৃতন্ত্রের সমান ধারক ও বাহক। ছেলে মেয়ে বলে কোনো বিষয় নয়, এবং পুরুষতন্ত্রটা ছেলেদের বিষয়। কিভাবে সেটা? পুরুষতন্ত্রটা পুরুষতন্ত্র, তারাই নির্মাণ করছে, কিন্তু পিতৃতন্ত্র আরো মারাত্মক একটা ক্ষমতাতন্ত্র, বিরাট, মানে মৌলবাদের আরেক নাম তুমি পিতৃতন্ত্র বলতে পারো। বাবা, হ্যাঁ, যে মানে মৌলবাদ যদি এরকম হয় যে আমি প্রথমেই ধরে নিলাম যে আমি যেটা জানি সেটাই একমাত্র শ্রেষ্ঠ এবং অন্যের কথা শোনার মতো আমার আর ধৈর্য নেই, সেটাও তো পিতৃতন্ত্রই। মানে এই যে পিতৃতন্ত্র বলছো যে অনেকেই তোমাকে ম্যাগি ট্যাগি বলে কমেন্ট করেছে, আর কি বাবা অনেক রেখে ঢেকে করেছে আর কি, মানে ভদ্র ভাষায় করেছে আর কি, 2 অক্ষরে সেরেছে 4 অক্ষরে না। তার কারণ হচ্ছে যে তোমাদের এই জিনিসটা দেখে কমেন্ট করতে গেলে খানিকটা তো দেখতে হবে, শুনতে হবে, তার জন্য তো বেসিক একটা শিক্ষা লাগে, কিছুক্ষণ দেখতে হবে, কিছুক্ষণ দেখে শুনে তারপরে গালিগালাজটা দিতে হবে। সেই জন্যে এদের মধ্যে একটা জফলা এসে যায়। আর যারা সরাসরি আমার 2-3 লাইনের কোনো পোস্টে কমেন্ট করে তাদের জফলাটা থাকে না, কারণ অনেক সময় তারা লেখাটা পড়েই না, পয়সা দেওয়া হয় তো যা ওখানে গালাগালি দিয়ে আয়। আচ্ছা, ওটা বেড়েছে, মানে আগে 2 টাকা পাওয়া যেত কমেন্ট সেকশনে, তো আমি জানি না, কারণ আমি কোথাও তো টাকা দিয়ে যাইনি, কিন্তু মানে এরা আমার প্রচারক, কি বলছো এই ভাবনার। হ্যাঁ, এখানে একটা রীতি আছে। হ্যাঁ, এই রীতি হচ্ছে, একজন বলছে যে আমার স্বামী মারা গেছেন, আমি কি ছেলের বিয়েতে নান্দি মুখ করতে পারি? সকালবেলা এই অনুষ্ঠানগুলো কিছু কিছু, হ্যাঁ, সেটাকেই বোঝায় নান্দি মুখ, মূলত পূর্বপুরুষদের স্মরণ করার অনুষ্ঠান। মানে এর সঙ্গে কেউ মারা যাওয়া না যাওয়া, পুরোহিতের থাকা না থাকা কোনো কিছুরই মানে হয় না। এমনিতে আমার এই প্রথাটা বেশ ভালো লাগে যে আমি আমার পুরোনো দিন কেউ মনে রাখছি। হ্যাঁ, এখন তো আর কেউ মনেই রাখে না, হয়ে গেছে এরকম, দাদু দিদার নামও হয়তো বলতে পারে না সবাই। তো মানে এটার সঙ্গে কে মারা গেছে কে মারা যায়নি কোনো কিছুর সঙ্গে কোথাও কোনো সম্পর্ক নেই। তো মৃত্যু তো একটা ঘটনা, বাকি জিনিসগুলো একটা ঘটনা, দুটো ঘটনাকে গুলিয়ে ফেলার তো কোনো মানে হয় না কোনো ক্ষেত্রেই। সুতরাং সবাই সবকিছুই করতে পারেন, তিনি নিজে যদি চান। নান্দিমুখ হচ্ছে তাদের স্মরণ করা, না বৃদ্ধিটা মূলত স্মরণ করা। নান্দিমুখ সম্পর্কে আমি খুব বেশি জানিও না, জানার দরকারই মনে করি না। হ্যাঁ, এবং পণ্ডিতরা বলবে এই তো জানে না, ধরেছি। হ্যাঁ, বেশ হয়েছে, এইটা জেনে আমার ব্রেন ভরানোর কোনো প্রয়োজন আমি বোধ করি না একেবারে। এবং আলটিমেটলি তো একটি মানুষ আরেকটি মানুষকে বলবে আমি ভাই তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া থাকতে পারছি না, ব্যাস এটাই তো মন্ত্র, যদি মন্ত্র বলতে চায় কেউ। হ্যাঁ, তো এর বাইরে তো আর কোনো কথা, একদিন হয়তো এরকমই হবে, সময় লাগবে এখনো। হ্যাঁ, কিন্তু
সেই চেষ্টাই তো করে যাওয়া হচ্ছে। এবং বিয়ে নিয়ে তো তোমাদের আপত্তির কিছু নেই, মানে অনেকে ভাবছেন যে তুমি বিয়ের বিরোধিতা করছো আর কি, বিয়ে বিষয়টার বা বিয়ের যে আচার অনুষ্ঠান রীতিনীতি তার বিরোধিতা করছো। যেগুলো ভুল, যেগুলো অন্যায়, যেগুলো অশোভন, কিছু ভুল ও কিছু জিজ্ঞেস করবে কি ভুল, মানে এখনো ভুল আমি জানি না, মানে আমাদের কিছু অন্যরকম এক ধরনের প্র্যাকটিস রয়েছে। যেমন ধরো এই একটা রয়েছে যে এক তো ছেলের বিয়েতে মায়ের উপস্থিতির কথা বললাম, ছেলেটি বিয়ে করতে যাওয়ার আগে মায়ের কোলে বসে একবার। আমি একটি লেখাতে পড়েছিলাম, সেই আলোচনায় একটু আসবো তোমার সাথে। বিয়ে করতে যাওয়ার আগে বর মাকে বলছে যে তোমার জন্য দাসী আনছি, এখন একটু প্রোগ্রেসিভ হয়ে গিয়ে বলে যে আমি বন্ধু টন্ধু আনছি, কিন্তু তাকে মায়ের পারমিশন নিয়ে যেতে হয় আর কি। এই কেন মায়েরই পারমিশন নিয়ে যেতে হয়? এই মাতৃতান্ত্রিকতা, এই মাকে, বরের মাকে আলাদা করে দাগিয়ে দেওয়ার একটা জায়গা রয়েছে। আমি একটি লেখায় পড়ছিলাম যে এর মধ্যে এক ধরনের রাজনীতি রয়েছে, যে রাজনীতির বিষয়টা এরকম যে আরেকটি মেয়ে আসবে, আরেকটি মেয়েকে প্রথম থেকেই যে বলে দেওয়া হয় না, শাশুড়ি এবং বৌমা তারা হচ্ছে রাইভাল, তারা দুজন প্রতিপক্ষ। সুতরাং আরেকটি মেয়ে বাড়িতে আসছে, সে তার ঘর সংসারের অধিকার করে নেবে। সুতরাং প্রথম থেকেই যেন তাকে মানে ছেলেটির আনন্দ, তার সন্তান ভাগ হয়ে যাচ্ছে, কারণ স্বামীর মধ্যে সে কখনোই তার নিজের ছায়া পায়নি, কারণ দৌর্দণ্ড প্রতাপ তার স্বামী। সুতরাং ছেলেটিকে সে নিজের মতো করে তৈরি করেছে, তাকে ভাগ করে নিতে হচ্ছে। এই যে কষ্ট, এই যে যন্ত্রণা, এই যে রাইভেলারি, এইটার যেন স্তরে স্তরে প্রকাশ না পায়, তাই মায়ের কাছে আলাদা করে পারমিশন নেওয়া, মা যেন না দেখে, তার দৃষ্টি যেন না পড়ে অন্যরকমভাবে, এই ভাবনা থেকে বোধহয় এই রিচুয়ালগুলোর এক ধরনের চর্চা চলে এসেছে। আমি জানি না এটার কতটা সত্যতা আছে আর কি, তুমি আরো ভালো বলতে পারবে। এবং মেয়েটির ক্ষেত্রেও হয়, তাকে বাড়ি ছাড়ার আগে বলতে হয় বোধহয় যে আমি তোমার ঋণ শোধ করলাম, এই বোধহয় এটাকে কি কনকাঞ্জলি বা এরাম জাতীয় কিছু বলা হয়। প্রথমটা তো একেবারে ঠিক রাজনৈতিক বলবে না সাইকোলজিক্যাল বলবে আমি জানি না, কিন্তু এটা একটা কারণ অবশ্যই হতে পারে। এটা আমি বোধ থেকেই বলছি, আবারও বলছি, আমি কোনো ব্যাপারে এই পণ্ডিত তো নই, আর পণ্ডিত বলে কেউ মনে করলেও আমার আতঙ্ক হয় আর কি। তো পাণ্ডিত্যের যা সব নমুনা দেখছি চারপাশে, তো এটা অবশ্যই একটা কথা। কারণ ওই বাড়িতে মেয়েটি আসছে এবং ছেলের মায়ের সঙ্গে তারই সংঘাত বাঁধবে, বাবাদের সঙ্গে বাঁধে না, কারণ বাবা তো বাইরে আছেন। এটাই ঠিক উল্টে যেতে পারে যদি মেয়েটির স্বামী মেয়েটির বাড়ি যাওয়ার প্রথায় ঢুকে যায় এবং সেরকমই একটা প্রথা রীতিনীতি তৈরি হয়ে যায়, তখন কিন্তু মেয়েটির বাবার সঙ্গে ছেলেটির সংঘাত লাগবে একদম। হ্যাঁ, আমরা যদি সাইকোলজি পড়ি আমরা সবাই এটা জানবো। হ্যাঁ, তো এটা তো হয় না, ফলে আমরা দেখতেও পাই না, উল্টোটাই হয়। এবার আর কনকাঞ্জলির ইত্যাদি হচ্ছে যে ছুঁড়ে ফেলে দাও প্রথাটাকে। একদম সবার বাড়িতে অবশ্য সব পরিবারে আমি শুনেছি কনকাঞ্জলির প্রথা নেই, কিন্তু কোনো ঋণই, এই সত্যিকারের ঋণ কখনোই তো পরিশোধ হয় না। বউয়ের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, একটি চাকুরিরতা মেয়ে সে যে কি করে এই হাস্যকর জায়গাটা মেনে নেয় একদম, যে ভাত কাপড়ের দায়িত্ব নিলে, এবং যদি সে চাকুরিরতা নাও হয়, খুব সাধারণ একটিও মেয়ে হয়, তাহলেও ছেলেটি এই কথা বলতে পারে না, কারণ ছেলেটির জীবনের 90% দায়িত্ব তো মেয়েটি নিয়ে নিচ্ছে। সে তো কোনো অনুষ্ঠান করে সেটা সগর্বে সজোরে ঘোষণা করে না যে আজ থেকে রাত্রিবেলা মাথা ধরলে আমি মাথা টেপে দেওয়ার দায়িত্ব আমার, জ্বর হলে সেবা করার দায়িত্ব আমার, প্রতিদিন তোমার পছন্দ মতো খাবার রান্না করে দেওয়ার দায়িত্ব আমার। মেয়েটি বলে শুধুমাত্র ভাত কাপড়কে আলাদা করে দাগিয়ে দেওয়া হচ্ছে আর কি, যে মেয়েটির দায়িত্ব যেন ছেলেটি বহন করছে। এবং এই ভাবনাটাই সমাজে এমন হয়ে আছে যে ওই খোরপোশের কথাগুলো উঠে আসছে। দায়িত্ব তো দুজনে নিচ্ছে, এমনকি সেটা অর্থসহ না হলেও। শুভারুণ যে প্রশ্নটা করছে যে প্রত্যেকটা সভ্যতার নিজস্ব কিছু আইডেন্টিটি থাকে। ও যেমন মায়া সভ্যতার কথা বলছিল, কিছুক্ষণ আগে ইনকা সভ্যতার কথা বলছিল, বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের কথা বলছিল, যে ধরনের চিহ্নগুলো সেই সভ্যতাকে আলাদা করে আরেকটি সভ্যতা থেকে। পরিবর্তন যেরকম কাঙ্ক্ষিত, কিন্তু প্রত্যেকটা সভ্যতার যে নিজস্বতা রয়েছে, তার যে ধারক বাহক, তার যে গতানুগতিক বেশ কিছু আইডেন্টিটি যেটা আলাদা করে তাকে এক ধরনের পরিচিতি দেয়, সেটা কি ধরে রাখার চেষ্টা আমাদের মধ্যে থাকা উচিত নয়? প্রথম কথা, যে কটা সভ্যতার নাম করলে তার মধ্যে কটা সভ্যতা এখনো পর্যন্ত আছে? কেন নেই এর প্রশ্নে গেলে অনেক বিস্তারিত হয়ে যাবে, কিন্তু
এইসব কারণেই নেই। শুধুমাত্র একটা সভ্যতাকে আমরা কিছু দিয়ে চিহ্নিত করি। দিনকার সভ্যতা মানে সূর্য, হ্যাঁ, খুব সহজভাবে এইভাবে বলতে গেলে। তো শুধু এইটুকু দিয়ে একটা সভ্যতাকে চিহ্নিত করে দেওয়ার তো কোনো মানে নেই। সেই জন্যই সেটা ধ্বংস হয়ে গেছে, নেই আর। আর যদি এটাও হয়, এটার উত্তর কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি। সেই জন্যেই তো এটাকে খানিকটা হলেও রাখার চেষ্টা করছি। পুরো নতুন নামটাও তো মাই কারণেই দিয়েছিল, যে পুরনোটাও থাকুক, তাতে নতুন এসে মিশুক, দুজনে দুজনের দিকে হাতটা বাড়িয়ে দিক, হাতটা ধরুক। একেবারে সবটাকেই উড়িয়ে দেওয়ার দরকার নেই, আবার সবটাকে মেনে নেওয়ারও দরকার নেই। এর মধ্যে পরিবর্তনের আলো আসুক, আবার পুরনো গন্ধটাও থাকুক থাকুক যে পুরনো গন্ধ নাকে জ্বালা ধরায় না। হ্যাঁ, তো এটুকুই। এবার এইভাবে যতটা চলবে, কোনোদিন যদি এর থেকেও দাবি তীব্র হয়, প্রবল পরিবর্তনের হবে, তখন দুঃখে ভেঙে পড়ারও কিছু নেই, কারণ পরিবর্তনের ওরম দাবি মানে তো সেটা সমাজ থেকে উঠে আসছে। তাহলেই তো সমাজটা টিকবে। তবু মানুষ এটা পুরনো ইতিহাস বা পুরনো গল্প বা পুরনো কবিতা হিসেবেও পড়বে। এটাকে কবিতা বলার কারণ এটা তো সত্যি কবিতাই। কবিতা হিসেবে মনে রাখলে মনে রাখবে আগামী যুগের ছেলেমেয়েরা। তুমি মন্ত্র বলে যদি লাঞ্ছিত করে দাও, তাহলে একটা সময় এগুলোর হয়তো কোনো মূল্যই আর থাকবে না। একদম। হ্যাঁ, আচ্ছা, আবার দর্শকের প্রশ্ন এইটা, যে আবার শুভারুণ একটা প্রশ্ন করেছে যে আমরা প্যাট্রিয়ার্কির চর্চার কথা বলছি, আমরা বলছি পিতৃতন্ত্রের চর্চা, আসলে যেটা একটা ক্ষমতাতন্ত্রের নামান্তর। এই যে আমরা ও পিতৃতন্ত্র না বলে হয়তো বা পুরুষতন্ত্রকেই জোরদার করে বলছে, তো তার উল্টোটা মানে প্যাট্রিয়ার্কির উল্টোটা কি ম্যাট্রিয়ার্কি হতে পারে? সেটাও কি আর এক ধরনের ক্ষমতাতন্ত্রের চর্চা হয়ে যাবে না? মানে আজ যদি ক্ষমতা পুরুষের হাত থেকে নারীদের হাতে চলে যায়, তাহলে সেটাও তো সমাজের সাম্যের পরিপন্থী একটা চেতনা বা পরিপন্থী একটা প্র্যাকটিস, ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। তো তাহলে সেইভাবেই যে ক্ষমতার আমার মনে হয় বোধহয় ওই জায়গাটাকে তৈরি করছে। একটা খুব শব্দ চলে আসে রোহিণীদি, সিউডো ফেমিনিজম, খুব করে আলোচনা হচ্ছে যে কাকে বলে। হ্যাঁ, মানে ফেমিনিজমের ব্যাখ্যা, ফেমিনিজমের মধ্যে হিউম্যানিস্টিক অ্যাটিটিউড বা মানবতার চর্চা কতটুকু হচ্ছে, নাকি এক লিঙ্গ আর এক লিঙ্গকে অধিকার করার চেষ্টা করা হচ্ছে? বোধহয় সেই জায়গাটা থেকে প্রশ্ন করছে আর কি। যেই মুহূর্তে মাতৃতন্ত্র এইরকম হবে যে শুধু ছেলের জায়গায় একটি মেয়ে আসবে এবং আর কিছু পরিবর্তন হবে না, সেটা তো পিতৃতন্ত্রই হয়ে গেল। একদমই সেই ক্ষমতার চর্চা, সেই ক্ষমতার চর্চা, পিতৃতন্ত্র। সেটা তুমি যেটা বলছিলে যে একটা ছেলে মানে তো মেয়ে নয়, সেখানেও সেই ক্ষমতার আস্ফালনে হবে। এবার এটাকে তুমি মাতৃতান্ত্রিক ও বলতেই পারো, কিন্তু এখানেও আমাদের ভাষার ক্ষেত্রে পুরুষের কতটা জোর রয়েছে, যেটাকে পিতৃতান্ত্রিকই বলে। হ্যাঁ, যখন তুমি কোনো কিছু চাপিয়ে দিচ্ছ, তো মাতৃতন্ত্র শব্দটা ব্যবহার করতেই পারো চাইলে। তুমি যেই মুহূর্তে চাপিয়ে দিচ্ছ কিছু, অমনি ওটা পিতৃতন্ত্র, বা ওই আমরা সব বাদকেই বাদ দিচ্ছি, ওই সেই মৌলবাদের কথায় চলে আসছে। আমি বলছি সব বাদকেই বাদ দাও না, সবই বাদ। হ্যাঁ, বাদ দিয়ে আমরা একটু যোগে আসি না। তো সেই যোগটা কিছুটা আমাদের এই পুরো নতুন ভাবনা, যে সবটা একটু খোলা মনে দেখি, খোলা মনে ভাবার চেষ্টা করি, যে যদি কিছু ভালো থাকে ভালোটাকে গ্রহণ করি, যদি কিছু খারাপ থাকে খারাপটাকে বিসর্জন দিই। এখনো সেই খারাপ নিয়ে কেন এগোবো, আর ভালোটাকেই বা কেন একদম ফেলে দেবো? এবার আবারও বলছি, এই ভালোটুকুর মধ্যেও যদি কোনো একটা জায়গায় আমাদের বুঝতে ভুল হয়, নতুন প্রজন্ম এসে যদি বলে আসলে এটাও খারাপ, এটাকেও তুমি পাল্টাও, তুমি মানে তোমরা আর কি, আমরা যারা এরম ভাবছি যে এটা বেশ অনেকটা পরিবর্তন, তাহলে দায়িত্ব নাও এসে। তো আমরাও তো এখন পুরনো হয়ে যাচ্ছি, আবার আগামী নতুন যারা আসছে তাদের দিকে হাত বাড়াচ্ছি। তোমরা এবার এসে আমাদের হাতটা ধরো, প্রশ্ন করার অধিকারটুকু থাকুক। একদম। কেন হচ্ছে এটার আমি এটাও বলে শেষ করি একটু, যে আমি ছাত্রীদের বলি যে কেন হচ্ছে জিজ্ঞেস করবে, বা কেন এটা করতে হবে। যিনি বলবেন যে এটা করতে হয় বা কোনো প্রশ্ন করবে না, এর ওপর কোনো কথা হয় না, বুঝবে তার কাছে কোনো যুক্তি নেই, ওটা পালন করো না। আর যিনি জানেন তিনি কিন্তু বলবেন যে কেন। হ্যাঁ, তারপরে তোমার সিদ্ধান্ত। তার মানেও এই নয় যে সেটা পালন করতেই হবে।
তিনি একটা যুক্তি বললেন, এবার তুমি দেখো সেটা তোমার কাছে গ্রহণযোগ্য হলো কিনা, তুমি ভাবতে পারো, প্রশ্নটা যেন থাকে। দুটো কমেন্ট পড়ে দিই শেষ করার আগে। প্রথমত বলছে যে বিয়ে কেন জরুরি, পুরুষতন্ত্রের চেয়েও বেশি সমাজতান্ত্রিক বিষয়। হ্যাঁ, এরপর কে কেমনভাবে মানবে সেটা যার যার নিজস্ব এবং পারিবারিক শিক্ষা ও মানসিকতা। আমি মনে করি রিচুয়াল সবই জরুরি। অগ্নিসাক্ষী করে নারায়ণ সাক্ষী রেখে বৈদিক নিয়ম মেনে দুটো মানুষ একসাথে জীবন কাটাতে যে অঙ্গীকার করে তা যথেষ্ট বাস্তবসম্মত। না তো সকলে যে যার মতো সঙ্গী নির্বাচন করে সন্তানের জন্ম দিত, জীবনে কারোর কোনো মানসিক বাঁধন থাকতো না। আপনার বাবা মাও সেই জন্যেই সেই নিয়ম মেনেই আপনাকে জন্ম দেওয়া এবং পালন করার জোর পেয়েছেন। শুধু ফিমেল ইগো নিয়ে ব্যাপারটা বিচারযোগ্য নয়। তুমি এর আগে উত্তর দিয়ে ফেলেছো এইগুলো নিয়ে। তাছাড়া সন্তান কজন অবৈধ সন্তান অনাথাশ্রম ইত্যাদিতে বেড়ে উঠছে সারা পৃথিবী জুড়ে, উনি কি তার হিসেব রাখেন? সাথে সাথে তার উল্টো দিকে কমেন্ট এসছে যেখানে বলছে বিয়ে যদি সত্যি এত পবিত্র সুন্দর হতো তাহলে বিয়ের পর এত গার্হস্থ্য হিংসা, পণ নেয়া, বধূ নির্যাতন, উল্টো পিঠে শ্বশুর শাশুড়িকে অত্যাচার, টাকা চেয়ে ডিভোর্সের কোনোটাই থাকতো না। মানে একসাথে এই যে বিভিন্ন মত উঠে আসছে, এটা সত্যি ভাবাচ্ছে। মানে এখনো মানুষ এই প্রতিষ্ঠানকে নিয়ে ভাবছে। এবং শেষ যে প্রশ্নটা তোমাকে এই কমেন্টের পরে করবো, যে একদম একটা রিচুয়াল যেটা খুব আমার কাছে খুব রিগ্রেসিভ রিচুয়াল বলে মনে হয়, যে কোনো নিঃসন্তান কোনো নারীর বা স্বামীহারা কেউ, তাকে বিবাহের কোনো রীতি নীতি আচারে একেবারে থাকতে দেওয়া হয় না। এইটা নিয়ে একদম তুমি, এটা কি মানসিকতা, মানে এই কোন মানসিকতা থেকে এইভাবে তাকে একদম পুরো ছেঁটে ফেলা হয়, মানে কি ভাবনা থাকে, এটা নিয়ে শেষ করবো। যে মানসিকতায় আমি সিঁদুর পরিয়ে একটি মেয়েকে অধিকার করছি, তাকে মর্যাদা দিচ্ছি বলে বলছি যে তুমি বিবাহিতার মর্যাদা পেলে, তুমি মানে স্বামী যদি মানে আগে স্ত্রী মারা যায় তাহলে সে সতীর মর্যাদা পায়, এই একই বাহ্যিক মর্যাদা থেকেই কিন্তু এই ঘৃণ্য জিনিসটা উল্টো দিকে, যে যদি স্বামী না থাকে তাহলে সেটা তোমার দোষ, তোমার দায়। সব কিছু দোষী তো আলটিমেটলি মেয়েদের, দায়টা মেয়েদের। তোমার স্বামী মারা গেল কেন, তোমার স্বামী অন্য জায়গায় প্রেম করছে কেন, তুমি তোমার স্বামীকে বেঁধে রাখতে পারো নি, সব কিছু দিয়ে বেঁধে রাখো, সেটাও মেয়েটিরই দায় যে স্বামী অন্যদিকে যাবে না। তো এই জায়গা থেকে তো আসছে। এবং আবারও সেই ভয়, কোনোভাবে এরা থাকলে আমারও এরকম অবস্থা হবে না তো, আমার স্বামীও মারা যাবে না তো, আমাকেও এইগুলো পোয়াতে হবে না তো, আমার সন্তান নাও হতে পারে। এই যে মারাত্মক কথাগুলো, এবং শুধু দেবীত্ব না, মাতৃত্বও মারাত্মকভাবে তো আমাদের উপর আরোপিত। মা না হলে একটি মেয়ে সম্পূর্ণ হয় না। তাহলে তো আমিও সেই জায়গাটায় চলে যেতে পারি। মারাত্মক ভয়, কল্পনা করতে পারবে না যে এই ভয়টা ছেলেরা, সত্যি যে একটি মেয়ের মনে এটা কি বিপুল ভয়, ভয়ের প্লাবন একেবারে, যে আমার স্বামী চলে গেলে আমি কি করব, যদি বিয়ের কয়েকদিনের মধ্যেই স্বামী মারা যায়। বেহুলা তো এখনো চলছে, সেই বেহুলা কিন্তু সাহস দেখিয়েছিল, কিন্তু প্রথম কথা সেই সাহস দেখানোটাকেও গ্লোরিফাই করা বন্ধ করতে হবে। ও যদি ওরকম সাহসী না হতো, কান্নাকাটি করে নিজের ঘরে পড়ে থাকতো, সেটাও তো স্বাভাবিক। তো এই সমস্তগুলোকেই গ্লোরিফাই করা বন্ধ করে স্বাভাবিক দৃষ্টিতে দেখতে হবে, তাহলে মনে হয় এত কিছু থাকবেই না। আমরা বড্ড অস্বাভাবিক, পুরো সমাজটাই বড্ড অস্বাভাবিক, সেই জন্য এত প্রশ্ন, এত কথা এখনো বলে যেতে হচ্ছে, নিরন্তর বলে যেতে হচ্ছে। এবং তোমাকে আগামী দিনে ভাবনাঘর আবার নিরন্তর কথা বলার জন্য আবার ডাকবে, কারণ এই কথা এবং প্রশ্ন নিশ্চয়ই আবার আসছে, এবং দর্শকরা নিশ্চয়ই আবার খিস্তি বা 4 অক্ষরের সুযোগ আপনারা পেলেন, নিশ্চয়ই আপনারা সেটা কমেন্ট বক্সে আমাদের জানাবেন। হ্যাঁ, ভালো কথা বলার সুযোগ। এবং আরেকটা যোগ করি সঙ্গে, বহু মানুষ ছেলে মেয়ে নির্বিশেষে, মেয়েরা একটু বেশি সাহসও পাচ্ছে কিন্তু, হ্যাঁ, এবং আমার কাছে প্রশ্ন পাঠাচ্ছে বা বলছে, মানে আমি এতদিন এটা ভাবতাম, আমি কাউকে বলার জোর পাইনি, কারণ আমার কথা কেউ শুনবে না। আমি আপনার উদাহরণটা তুলে দিয়ে বা এই যুক্তিটা দিয়ে এই কথাটা বললাম, সেটা কমেন্টে লিখেছে, কিন্তু অনেকেই লিখেছে। এবং ভাবনা ঘরে তোমার সাথে যোগাযোগ করার জন্য আলাদা করে তারা রিকোয়েস্ট পাঠিয়েছে যে তোমার সাথে তারা যোগাযোগ করতে চান, এবং মানে তারা যুক্ত হতে চাইছেন, তারা কাজও শিখতে চাইছেন, এরকম ইচ্ছেও জানিয়েছেন। কেউ যে কেউ যখন তখন করতে পারে।
আর 4 অক্ষরের সঙ্গে 4টে মানুষও কিন্তু যুক্ত হচ্ছে। হ্যাঁ, একদম হ্যাঁ, হ্যাঁ। একদম। ভাবনা ঘরের এটাই তো কৃতিত্ব। অনেক অনেক ভালো লাগা এবং ভালোবাসা থাকলো তোমার প্রতি। দর্শকরাও নিশ্চয়ই আশা করি আমাদের প্রতি এই ভালোবাসা বজায় রেখে সাবস্ক্রাইবটা করে ফেলবেন চ্যানেল। আপাতত আর তুই কিছু বলবি? না, একদম শুধু সাবস্ক্রাইবের কথাই বলবো কমেন্ট করুন, সেটা ভালো মন্দ যাই হোক, ভাবনাগুলো ভাগ করে নিন। ভাবনা ঘরের এটাই কাজ। ভালো থাকবেন সবাই।